তো জীবিত থাকতে পারি না। আমার ছেলে লাশটা জানি থাকতে পারে, সরকারের কাছে এটাই আমার আবেদন। আমার বান্ধব যদি আমার জায়গা দেয়, মাটি জায়গা দিব, থাকবো দেখুন। আমি তো দেখতে বললাম না, পয়সা বাংলাদেশে কোনোদিন রাখতে দেয় সরকারের কাছে আমার এই অনুরোধ। দক্ষিণী মারে এটাই আবেদন, আর কিছুই নয়। আর যারা নিছে আমার সন্তানকে, এগুলো লিখেছে, আমার সন্তানটা কারণ নিত, আমার সন্তানটা যেন ফিরে পাই আমি জানি খবরটা দেখতে পারি, লাশটা দেখতে পারি, বেঁচে থেকে জানি খবরটা দেখতে পারি আমার সন্তান। আমি তো দুবাই যেতেছি। আমি তো বাবা তুমি দুবাই যেতেছো হঠাৎ করে, কিভাবে কেমনে যেতেছো, কে নিতেছে আমি তো কিছু বুঝলাম না। ও বাবা আমার এক বড় ভাই নিতেছে। আমি তো তোমার বড় ভাই যদি তোমার নিতেছে, তার ঠিকানা কোথায়, সে কই থাকে, আসা কি বিষয়, কিভাবে নিল। তো সে আমার বলছে 50,000 টাকা বেতন দিব, তার ফ্যাক্টরিতে থাকবো, খাওয়া দাওয়া সব কোম্পানি। আমি বললাম তো ওই লোকের বাড়ি কই, থাকে কই, ওই লোকের তুমি চিনবা না। আমি তো চিনবো না, মানে দেখা গেছে তুমি হঠাৎ করে গেলা গা, এখন আমি দেখা গেছে তোমার একটা বিপদ আপদ হইলে আমি ধর্ম কারে বা কার কাছে যামু, কই যামু, তা তুমি আমার হ্যাঁ তথ্য দিবে না, কে নিতেছে, তুমি কই যাইতেছো আমার জিগাই দেবা না। পরে এসে করলো যে এটা জিগাল লাগবো না, বা তুমি আমার জন্য দোয়া করো। এই পর্যন্তই রয়েছে, এই পর্যন্ত এইভাবে রয়েছে, তার লোক আর কোনো আমার যোগাযোগ হয়নি। সে দুবাই গেছে, আমার কাছে বলে গেছে দুবাই পর্যন্তই জানি। এখন আমার ছেলের মৃত্যুর খবর শুনে আমি এসে কাজ করি যশোর। এখন আমার ছেলেটারে কিভাবে আনা যায়, সে যদি অপরাধ করে থাকে তাহলে তল্লাই নিয়ে গেছে গা, আর কি অপরাধ করছে না করছে তো আমি কিছুই জানি না। এখন আমার ছেলেটা যদি দেশের সরকার আনে আইনা, আমার বান্ধব যদি আমার জায়গা দেয়, মাটি জায়গা দিব, থাকবো দেখুন। আমি তো দেখতে বললাম না, এই আমার আবেদন। আমি আর কি কম বাজান, আমার তো কিছু করার নাই। কাল জানলাম যে আমার খবর করলে তোমার নাতি মারা গেছে। মারা গেল কোন মারা, কই কোন জায়গায় মারা গেছে, কোথায় এর ঠিকানা ঢোকান আমার কাছে ঠিক যায় নাই। ওই টেনশনই আমি আছি। আমরা সরকারের কাছে অনুরোধ, পয়সা বাংলাদেশে কোনোদিন রাখতে দেয় সরকারের কাছে আমার এই অনুরোধ। যারা শহরে দিয়া তাদের কঠোর শাস্তি দেয়। মানে আমাদের কথা হলো যে কিভাবে যে হইলো এটা তো আমরা বলতে পারবো না, কারণ আমাদের এলাকার ছেলে, সে খুব লোক ভালো ছিল। তারা জন্মই ঢাকায়, ঢাকায় থাকতো। এখন ঢাকায় বইয়া ওরা ওই শুনছি যে আমরা দেশে শুনছি যে ওরা ও দুবাই যায়, ওই পর্যন্তই আমরা জানি যে দুবাই আছে। দুবাই থেকে যে কোথায় গেছে, কি করছে, এইগুলি আমরা কিছুই জানি না। আমরা জানি যে দুবাই আছে, কাজকর্ম করতে আছে। এই হঠাৎ করে কালকে শুনি যে আফগানিস্তান পাকিস্তানের ওই জায়গায় মারা গেছে। এলাকাবাসী হিসাবে চাইছি যে স্যার এজন্য মরে গেছে, আল্লাহ আল্লাহ নিয়ে গেছে, যে লুকু ছিলে মরছে। ওখানে লাশটা সরকারের কাছে বললাম যে হ্যাঁ যেভাবে হোক দেশে আনার একটু ব্যবস্থা করে দেব, তার বাপ মায়ের একটু দেখে আর বাড়ি ঘরে একটু মারি দেব, এই সরকারের কাছে আমাকে এই আবেদন। নিহত ব্যক্তি ফয়সাল, তার চাচা আমি। ফয়সাল খুব ভালো ছেলে ছিল, ও 5 ওয়াক্ত নামাজ রোজা করতো। ঢাকায় ওরা বসতবাড়ি করতো, সবাই মিলে ঢাকায় থাকতো, 5 ওয়াক্ত নামাজ রোজা করতো। মসজিদের সামনে বিভিন্ন এই ওয়াজ মাহফিলে দিতে ওই যে তসবি, আতর, তারপরে আমরা জানামাজ এগুলো বিক্রি করতো। ঠিক আছে, মোটামুটি ওইভাবে চলতো। তো হঠাৎ একদিন শুনতে পাই ওর মার কাছে যায়, বলে যে ও দুবাইতে যাবে। ওর মা জিজ্ঞাসা করে যে তুমি দুবাইতে যাবা, আমাদের কাছে তো টাকা পয়সা নাই। তখন ও বললো যে টাকা পয়সা নাই, টাকা পয়সার জন্য ব্যবস্থা করে দাও। পরে বলো ব্যবস্থা করতে হলে বাবারে বাড়িতে একটু জায়গা আছে, ওটা বিক্রি করে হলে দিতে পারি, কিন্তু বিক্রি করে দিলে পরে তোমরা থাকবা কি।
এভাবে আর একটা ছেলেরে বুঝছিল যে তোমরা একটু ভালো চাকরি বাকরি করো, করে টাকা পয়সা কিছু গুছাও, তারপরে না হয় আমরা ধার দেনা করে যেভাবে তোমরা পাঠাও। এই কথার পরে ওই পর্যন্ত রইলো। হঠাৎ করে একদিন ফয়সাল উধাও, নাই, বাড়িতে নাই। না থাকাতে তখন তার কিছুদিন যাওয়ার পরে তার মা ফোন দিছে, তার মার কাছে ফোন দিছে, বলতেছে মা আমি তো দুবাইতে চলে আসছি। তুমি দুবাইতে গেছো, কার সাথে গেছো? তোমার তো আমরা অনেক খোঁজাখুঁজি করতেছি, পাইতেছি না। ঠিক আছে, তুমি কার সাথে গেছো? কে নিল তোমার দুবাইতে? পরে বললো ওর মারে যে মা আমি দুবাইতে আসছি, যে আনছে আমারে ওনার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে, যে টাকা আমার পিছনে খরচ হয়েছে উনি মাসে মাসে আমার থেকে কাইটা নিবে, আমার একটা বেতন ধার্য করছে। ঠিক আছে, এই বেতন থেকে উনি কাইটা নিবে। পরে বললো যে কে নিল তোমার, এইভাবে নিল কে, তার নাম ঠিকানাটা বলো। তখন ও বলেনি, বললো খালি এতটুকু যে না আমি যেখানে আছি ভালো আছি, আমার জন্য দোয়া করো। ঠিক আছে, এই কথা বললে ওই পর্ব মনে করেন যে ফোন কাইটা দিল। পরবর্তীতে ওই নাম্বারে যে আমরা যোগাযোগ করবো এবার কথা বলবো, মানে এরকম কোনো ছিল না। ঠিক আছে, তারপরে হঠাৎ করে মনে করেন আবার মাঝখানে আর কোনো ফোন টোন নাই। ও যদি ইচ্ছা করে কোনো সময় ফোন দিত তাহলে যোগাযোগ করা যেত, নাহলে যোগাযোগ করা যেত না। কিভাবে গেছে, হঠাৎ একদিন আসছে, আইসা বলতেছে যে ও দুবাই চলে যাবে। তো আমাদের সাথে কথা হয়েছে এভাবে দুবাই তার মাধ্যমে কিভাবে যেতেছে সেরকম কিছু বলে নাই, শুধু আসছে, আইসা ব্যাগ নিয়ে ও ওর মতো করে বাসে চলে গেছে। বাসে করে হচ্ছে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে যোগাযোগ করছে। এরপরে ও কিছুদিন ইন্ডিয়াতে ছিল, বলছে ইন্ডিয়া দিয়ে আর কি দুবাই চলে যাবে। তো ইন্ডিয়া দিয়ে কেন বাংলাদেশ দিয়ে ফ্লাই করবো না কেন এটা জিজ্ঞাসা করছিলাম। পরে বলছে ওইখান দিয়ে গেলে নাকি 1 লক্ষ টাকা সেভ হবে, এরকম একটা কথা বলছিল। এর জন্য আর কি ওই কারণে ওই দিক দিয়ে যাওয়া। তো এই পর্যন্ত যোগাযোগ করছে, ভালোই করছিল। এরপরে হচ্ছে যখন ও দুবাই মানে ফ্লাই করে চলে গেছে ইন্ডিয়া থেকে, তখন হচ্ছে প্রথমে কিছুদিন যোগাযোগ করার পরে দেখা যায় যে যোগাযোগ আস্তে আস্তে কমে যাচ্ছে। একটা পর্যায়ে দেখা যায় যে মাসের পর মাস ফোন দেয় না, এরকম হয়ে গেছে। আর এখন পর্যন্ত গতকালকে খালি নিউজ পাইছি এখন তো চাচ্ছি যে আমার ভাইটাকে জানি আমরা পাই, আমরা জানি সরকারের কাছে আবেদন করি ভাইটাকে জানি আনতে চাই। ও কিভাবে গেছে, কারা ওরা নিছে, যদি কারো চক্রান্তের মাধ্যমে যদি যেয়ে থাকে তাহলে এটা তো সরকার আছে বা আমাদের আইনের আছে, আইনের উপর আমাদের আস্থাও আছে, ওনারা এটা দেখবে, ওনাদের ব্যবস্থা জানি নেয় ওনারা। আর আমাদের এখন একটাই দাবি, আমার ভাইরা আমরা চাই। আমি এত বারবার পারতেছি না কথা কইতে, আমার অনেক কষ্ট হইতেছে কথা কইতে। চাওয়াটা কি এটা একটু বলেন। সরকারের কাছে চাওয়া যেন আমার সন্তানটা বাংলাদেশে ফেরত দেয়, তারা যেন দেখতে পারি, এইটুকুই চাওয়া। আর কিছু সরকার দ্বারা চাওয়া নেই, যে আমার সন্তানটা যেন আমার কাছে ফিরে আসে। তারা তো জীবিত অবস্থায় পাইলাম, যারা নিয়ে গেছে তাকে জানি বিচার করে, এইটুকুই চাওয়া। আমি তো গরিব মানুষ, আমি তো 2 টাকা খরচ করতে পারবো না তাকে পিছু। সরকারে জানি আমার এই আবেদনটা জানি শুনে, তার কাছে এইটুকুই চাওয়া আমার, আর কিছু চাওয়া নাই। আমাদের সন্তান কিভাবে গেছে, কেন নিছে আমরা কিছু জানি না, কিন্তু আমরা জানতে পাইছি রবিবারে যে আমাদের সন্তান নাকি মারা গেছে। আমাদের সরকারের কাছে একটাই আবেদন, সরকার যেন আমাদের সন্তান আমাদের কাছে ফেরত দেয়, আর যারা নিচে তাদের যেন শাস্তি দেয় কঠিন ভাবে। আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, আর কোনো মায়ের বুক যেন সন্তান না হারা হয়, এইটুকুই আমাদের কাছে সরকারের কাছে আবেদন। সরকার যেন আমাদের সন্তানকে আইনা দেয়। আমরা গতকাল বিভিন্ন নিউজ মিডিয়াতে জানতে পেরেছি যে ফয়সাল মোড়ল নামে মাদারীপুরের একটি ছেলে, তার বয়স হচ্ছে 22 বছর। সে হচ্ছে পাকিস্তানে জঙ্গি হামলার জন্য উদ্দেশ্যে গিয়েছিল এবং সেখানে সশস্ত্র বাহিনীর সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে, মারা গেছে। তো এই ইস্যুটা আমরা শুনতে পেরেছি, তবে এইটা আমরা এখনো পর্যন্ত এদের পরিবারের সাথে কথা বলতে পারিনি, ওনারাও আমাদের সাথে যোগাযোগ করেনি। তো যদি পরিবার আইনি সহায়তা চায় তাহলে আমাদের আইনগত প্রক্রিয়ায় যদি দেশে ফেরতের কোনো ব্যবস্থা থাকে তাহলে আমরা কথা বলে যে কোনো কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনগত সহায়তা দিতে পারবো। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আসলে এই যে ধর্মের অপব্যাখ্যা কিংবা ভুল ব্যাখ্যা দিয়ে আমাদের যে তরুণ প্রজন্ম, ইয়াং জেনারেশন, তাদেরকে আসলে এই ধর্মযুদ্ধে কিংবা এই জঙ্গিপনায় উৎসাহিত করা হয়। তো ফাইনালি আসলে এরা বয়সের কারণে কিংবা কম লেখাপড়া জানার কারণে যারা ইয়াং জেনারেশন আছে এবং তাদের অভিভাবক যারা আছে তাদেরকে আমি অনুরোধ করবো যে এই সমস্ত ধর্মীয়
বিষয়গুলিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য এবং তাদের যারা ছেলে আছে তাদেরকে একটু মনিটরিং রাখার জন্য, যে আসলে তাদের জীবনযাপন সম্পর্কে তাদেরকে ব্রিফ করার জন্য। ছেলেরা তো জীবিত থাকতে পারি না, আমার ছেলের লাশটা জানি থাকতে পারে, সরকারের কাছে এটাই আমার আবেদন। ধন্যবাদ। আমরা এটা শুনেছি, আপনার ওই পরিবারের সাথে আমার লোক যেও দেখা করেছিল, ওনারা যেটা শুনতে পেলাম, যেটা জানতে পারলাম যে পরিবার থেকে সে বলে গিয়েছিল যে সে দুবাই যাচ্ছে, কিন্তু রিসেন্টলি যেটা ওনারা জেনেছেন যে সে পাকিস্তানে নিহত হয়েছে। পরিবারের কাছে আসলে বিষয়টা ক্লিয়ার না যে ওনারা কিভাবে এটা হচ্ছে পাকিস্তানে গেল এবং পাকিস্তানে জড়িয়ে পড়লো, এটা পরিবার থেকেও বিষয়টা ক্লিয়ার না। তো আমি ওনারা যদি আসেন কিংবা ওনার লাশ আনয়নের ক্ষেত্রে যদি কোনো ওনাদের ইচ্ছা পোষণ করেন, অবশ্যই এটি আপনারা জানেন একটি সরকারি নির্দিষ্ট নিয়ম রয়েছে, মন্ত্রণালয়ের মাধ্যমে হচ্ছে লাশ এক দেশ থেকে অন্য দেশে হচ্ছে ট্রান্সফার হয়। সেক্ষেত্রে অবশ্যই উপজেলা প্রশাসন থেকে যে ধরনের আইনি সহযোগিতা কিংবা অন্য কোনো যে প্রসেস গুলো, অবশ্যই সেই সহযোগিতা করা হবে। সেই সাথে আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা এই বিষয়টিতে হাইলাইট করছেন, এবং আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে এই যে আমাদের একটা কমিউনিটি থেকে একটা ছেলে কিংবা কমিউনিটির একজন সন্তান যে এইভাবে একটি অনৈতিক সংগঠনের সাথে জড়িয়ে গেল, এটা আসলে আমাদের সকলের দায়িত্ব। আমাদের দেখে রাখতে হবে যে এই যে একটা প্রাণ আমরা হারালাম, এটা কিন্তু একটা শিক্ষার বিষয় যে অন্য কোন পরিবারের কোন সন্তান যেন এই ধরনের কোন অবৈধ সংগঠনের সাথে জড়িয়ে না পড়ে। এবং আপনারা জানাবেন, আপনারা খোঁজ নেবেন যে একটি ছেলে সে কিভাবে দুবাই যাওয়ার কথা বলে পাকিস্তান চলে গেল, তার সাথে কি আরো কারো কোনো লিঙ্কেজ আছে কিনা, কিংবা আরো এরকম মানে যাওয়ার ইচ্ছা পোষণ কিংবা আরো এই ধরনের কেউ আছেন কিনা যে তাদেরকে উদ্বুদ্ধ করছে পাকিস্তান যাওয়ার ক্ষেত্রে। এটি আপনারাও জানাবে, খোঁজ দিবেন, এবং সেই সাথে আমরা তো কাজ করে যাচ্ছি, আপনারাও জানাবেন যে এরকম আর কেউ আছে কিনা কিংবা এই ধরনের কার্যক্রম করার চিন্তা ভাবনা আছে কিনা, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।